আর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ একেবারে হাই ভোল্টেজ সপ্তম দফা নির্বাচন, অষ্টাদশ লোকসভা নির্বাচনের আজ একেবারে অন্তিম দফায় এসে পৌঁছেছি আমরা। আর সেখানে সকাল থেকেই এক অন্য চিত্র দেখা যাচ্ছে গোটা বাংলা জুড়ে। আজ 9টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে, কিন্তু সেখানে যে লক্ষ্য নিয়ে এই ভোট গ্রহণ পর্বগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই লক্ষ্য কিন্তু পূরণ হচ্ছে না। একেবারে শুরু থেকেই বিক্ষিপ্ত পরিস্থিতি বিরাজ করছে একাধিক লোকসভা কেন্দ্রে। আর সব থেকে বেশি নজরে এই মুহূর্তে রয়েছে একদিকে যেমন ভাঙড়, তো অন্যদিকে রয়েছে যাদবপুরের অন্যান্য এলাকা, বসিরহাট থেকে শুরু করে একাধিক লোকসভা কেন্দ্র। আজ এই সমস্ত লোকসভা কেন্দ্র সকাল থেকে যা যা ঘটেছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। তবে তার আগে আপনাদেরকে এই মুহূর্তে সর্বশেষ আপডেটের সাথে অবগত করিয়ে দিতে চাই। এই মুহূর্তে সর্বশেষ আপডেটে কি রয়েছে আপনাদেরকে জানাবো। সন্দেশখালীর 25 নম্বর বুথে মাথা ফাটলো বিজেপি কর্মীর, অশোকনগর আক্রান্ত তৃণমূল কর্মী। খুলনায় বিজেপি তৃণমূল সংঘর্ষ, টিএমসি এবং আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। ক্যানিংয়ে উত্তেজনা, ভোট দানে বাধা প্রদানের চেষ্টার অভিযোগ। বরানগরে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ, রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক মথুরাপুরের কাশীনগর গ্রাম পঞ্চায়েতে। মেরিগঞ্জে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত 6 জন। উত্তপ্ত বসিরহাট, আক্রান্ত বিজেপি নেতা। বরানগরে উপনির্বাচনের শুরুতেই বুথের ভেতর উত্তেজনা। এই মুহূর্তে সর্বশেষ আপডেটে রয়েছে এই সবকটি তথ্য। তবে তার পাশাপাশি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা থাকবে এই 12টার আলোচ্য বিষয়ের মধ্যে। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। তবে আজ আপনাদেরকে বলে দিই যে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে আজ পশ্চিমবঙ্গের 9টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব। একদিকে যেমন রয়েছে বারাসাত, মথুরাপুর, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র, তো সেই সঙ্গে রয়েছে বসিরহাট, ডায়মন্ড হারবার, উত্তর কলকাতার মতো একেবারে হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র, সঙ্গে দমদম, জয়নগর এবং যাদবপুর। আজ এই 9টি লোকসভা কেন্দ্রে সারা দিনে অর্থাৎ 12টা পর্যন্ত কি কি ঘটেছে, কেন ঘটেছে, তার নেপথ্যে কি রয়েছে, সে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আমরা। তবে এই মুহূর্তে আপনাদেরকে আমরা পরিচয় করিয়ে দেব। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত রয়েছেন তৃণমূল প্রার্থী, তৃণমূল সদস্য গৌরাঙ্গ চৌহান। পাশাপাশি আমার সাথে আজ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রয়েছে আমার সাথে সত্যজিৎ পাল। আর পাশাপাশি আমরা বিজেপির থেকেও অতিথি আশা করছি। তবে সেই ক্ষেত্রে যেহেতু এই মুহূর্তে গৌরাঙ্গবাবু আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন, তো গৌরাঙ্গবাবুর সাথেই আজ আমরা আলোচনাটা শুরু করব। গৌরাঙ্গবাবু, আমার প্রথম প্রশ্ন আপনাকে, এই যে 7টা দফা নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনের ক্ষেত্রেই কিন্তু একটাই লক্ষ্য ছিল যাতে এই ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে হয়, কিন্তু বারবার কিন্তু তার ব্যতিক্রমটা দেখা গেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই চেয়েছে। এই শান্তিপূর্ণ নির্বাচনকে বিঘ্নিত করবার জন্য শুভেন্দু অধিকারীর মতো কিছু বক্তারা বিভিন্ন জনসভাতে বিভিন্ন, এই কদিন আগেই আপনি দেখলেন যে বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্ণ বক্তব্য করেছে, যাতে মানুষের মধ্যে একটা অন্য বাতাবরণ ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা। বহিরাগত যারা ছিলেন এলেন, যারা এই 2 মাসের জন্য এসেছিলেন বাংলায়, তারাও এসে বিভিন্নভাবে একটা উত্তেজনার পরিবেশ। তার জন্য তো দায়ী তারা। আজকে সেন্ট্রাল ফোর্স তারা এনেছেন। সেন্ট্রাল ফোর্স সবাই দেখবেন বিভিন্ন জায়গায়, কোথাও 125 কোম্পানি, কোথাও 110 কোম্পানি, 100-র উপরেই সব জায়গাতে কোম্পানিগুলো রয়েছে। তো সেই যে শান্তিপূর্ণ কিছু জায়গায় অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, এই অশান্তি তো ক্রিয়েটেড করা হচ্ছে। আজকে যদি দেখা যায়, আজকে যদি যে সমস্ত প্রার্থীরা, কিছু প্রার্থীরা তাড়া খাচ্ছে, বিজেপির বেশিরভাগ প্রার্থীরা তাড়া খাচ্ছে, তারা খাবে নাটা কেন? তারা 5 বছর বলুন মানুষের পাশে আসে না, সেই এলাকায় ঢোকে না, সেই এলাকায় কাজ করে না, মানুষের সুখে দুঃখে বিপদের কথাগুলো হলো যেটা রাজনৈতিক নেতাদের হওয়া উচিত। শুধু ভোটের সময় যদি ভোট পাখির মতো যদি আসে ভোট নেওয়ার জন্য, তাহলে তো তাদেরকে তাড়া খেতেই লাগবে। তাদের মানুষের স্বতঃস্ফূর্ত তো তাদের কাছে গেছিল, তাদের কাছে বিভিন্ন দাবি দাওয়া আবদার নিয়ে তারা যখন যায় সেখান থেকে কোনো কিছু পায় না, সেই জন্য তারা তাড়া খাচ্ছে। এটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে সবথেকে বেশি শান্তিপূর্ণ নির্বাচন তো তৃণমূল কংগ্রেস চেয়েছে। আজকে দেখুন, প্রথম দফার নির্বাচনের পরে
আজকে দেখুন দ্বিতীয় দফা নির্বাচনের সময় স্টুডিওতেই আমরা বলেছিলাম যে আমাদের একজন প্রার্থী, আমাদের একজন হচ্ছে তৃণমূল কর্মী কিন্তু খুন হয়েছে। এই নির্বাচনে যদি খুন হয়ে থাকে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে, কত সিপিএম কংগ্রেস বিজেপির তো কোনো কর্মী খুন হয়নি। তাহলে উত্তরটা তো বিরোধীদেরকে দিতে লাগবে, বিরোধীদেরকেই দেওয়া উচিত, এটা আমার মনে হয়। আর শান্তিপূর্ণ নির্বাচন আমরা চাই এবং খুব ভালোভাবে মানুষ এই পশ্চিমবঙ্গে 80% উপরে ভোট হচ্ছে। কিন্তু আমাদের একটা চিন্তার বিষয়, নির্বাচন কমিশন হঠাৎ করে 15-20 দিন পরে এসে হঠাৎ করে বলে দিচ্ছে যে আরও হচ্ছে 2% বা 5% করে ভোট বেড়ে যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে 1 কোটি 25 লক্ষ ভোট বাড়িয়ে বলা হচ্ছে। এই 1 কোটি 25 লক্ষ ভোট মানে প্রতিটা লোকসভা কেন্দ্রে 28,000 ভোট বৃদ্ধি। এটা হঠাৎ করে কি জাদু বলে যখন একটা তথ্য ভোটের সাথে সাথে সন্ধ্যায় দেওয়ার পরে তারপরে 15 দিন পরে বাড়িয়ে দেওয়া, এটা ভোট চুরি ছাড়া কিছু নয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা চায়ওয়ালা থেকে শুরু হয়েছিল, তারপরে ভগবান হয়ে গেছেন। 2014-তে ছিলেন চায়ওয়ালা, 2019-এ এসে আসলেন চৌকিদার, তারপরে এখন তিনি হয়ে গেলেন ভগবান। ভগবানকে আমরা কখনো দেখিনি। বিবেকানন্দ লজ্জা পাবে। আসছি আপনার কাছে, তবে তার আগে আমরা আরো একবার এক নজরে দেখে নেব সকাল 9টা পর্যন্ত যে ভোটের হার নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেদিকটায় একবার নজর রাখবো আমরা। সকাল 9টা পর্যন্ত ভোটের শতাংশ: দমদম লোকসভা কেন্দ্র 10.86%, তালিকায় রয়েছে বারাসাত লোকসভা কেন্দ্র 12.94%। সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে 15.66%। লোকসভা কেন্দ্র রয়েছে জয়নগর 13.13%, 9টা পর্যন্ত ভোট পড়েছে। তার সঙ্গে রয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্র 13.50% ভোট পড়েছে। এইদিকে রয়েছে ডায়মন্ড হারবারের মতো হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র 14.16% ভোট পড়েছে, যেখানে যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে 13.46%। তো কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে পড়েছে 10.16%। সকাল 9টা পর্যন্ত কলকাতা উত্তর 8.92%, সবচেয়ে কম ভোট পড়েছে দমদম লোকসভা কেন্দ্র 10.86%। যেমনটা জানতে পারা যাচ্ছে বারাসাত লোকসভা কেন্দ্রে 12.94%, তো সেখানে বসিরহাট লোকসভা কেন্দ্রে 15.66%। এদিকে জয়নগরে 13.13% ভোট পড়েছে। তো অন্যদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্র 13.54%, তো যেখানে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার সেখানে ভোট পড়েছে 14.16%। সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে 13.46%। তো অন্যদিকে রয়েছে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র 10.16% ভোট পড়েছে। পাশাপাশি লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর 8.92% ভোট পড়েছে। বেশ, তাহলে এই ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা সেই সকাল 9টা পর্যন্ত ভোটের শতকরা। তো এই মুহূর্তে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, মূলত আজ সারা দিন যে যা কিছু ঘটেছে এই ভোট গ্রহণ পর্বকে কেন্দ্র করে এক একটি লোকসভা কেন্দ্রে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এতক্ষণ আমরা তৃণমূল সদস্য গৌরাঙ্গ বাবুর কাছ থেকে শুনছিলাম। তো এই মুহূর্তে আমার সঙ্গে আরও একজন উপস্থিত রয়েছেন, তিনি হচ্ছেন আমার সহকর্মী তথা আমাদের রাজনৈতিক বিশ্লেষক সত্যজিৎ পাল। সত্যজিৎ দা, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে 7টা দফা আমরা পেরিয়ে আসছি, মানে সপ্তম দফা এখনো চলছে, তো সেই ক্ষেত্রে যে উদ্দেশ্যটা, এই যে শান্তিপূর্ণ ভোটের উদ্দেশ্য, সমস্ত নিরাপত্তা ব্যবস্থা সবকিছু এত আঁটোসাঁটো করার পরেও কিন্তু লাভ কিছুই দেখা যাচ্ছে না। এইখানে মূলত গাফিলতিটা কোন জায়গায়? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ যে জন মারে আর শুধু মরে। বিষয়টা হচ্ছে রাজনীতিতে এবারে দেখো, এবার লোকসভা নির্বাচনের মানে এক কথায় বলা যায় ধর্মীয় বিভেদটাই কিন্তু প্রধান ইস্যু। যদি আমরা 2019 সালে দেখি, 2019 সালে পুলাওমা কাণ্ড হয়েছিল, তো সেটা কিন্তু বিজেপি একটা দেশে একটা দেশাত্মবোধ একটা জাগরণ ঘটেছিল। কিন্তু এবারের নির্বাচনে কিন্তু বিজেপির কাছে সেরকম ইস্যু তুলে ধরেনি। প্রধান ইস্যু বলতে চলে আমরা বুঝি রাম মন্দির। তো স্বাভাবিকভাবেই বিজেপি যেমন একদিকে হিন্দুত্ব রাম মন্দিরকে ইস্যু করে ভোটের ময়দানে, উল্টো দিকে পিছিয়ে নেয় তৃণমূল কংগ্রেসও।
তারাও তো সেইভাবেই চলছে। তো সুতরাং ধর্মের এই যে ভেদাভেদ, এই যে ধর্ম নিয়ে রাজনীতি, এটা বাংলায় এক কথায় বলবো ভয়ানক আকার নিয়েছে। সেই কারণে দেখো বারে বারে কিন্তু হিংসার পরিবেশ তৈরি হচ্ছে। প্রত্যেকটা নির্বাচনেই রক্ত, এই যে কেন্দ্রীয় বাহিনী যদি বলো মোতায়েন হচ্ছে বহু সংখ্যক, তা সত্ত্বেও হিংসা কিন্তু এতটুকু কমে। তার প্রধান কারণ হচ্ছে এই যে ধর্মীয় ভেদাভেদ বলবো বা ক্ষমতা ধরে রাখার একটা প্রচেষ্টা, যার ফলে কিন্তু ঘটছে। দেখো আরও একটা জিনিস বলবো, যেটা এবারে নির্বাচনে যে কেন্দ্রীয় সরকারের যদি বলি, তারা কিন্তু তাদের প্রকল্প বলবো, তাদের উন্নয়নমুখী প্রকল্প বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি, এগুলো নিয়ে কিন্তু মাঠে নামেনি। প্রধান হাতিয়ার রাম মন্দির এক প্রধান এবং একমাত্র। দেখো এই যে বাংলায় যদি বলি, বাংলার প্রচারে প্রধানমন্ত্রী আসছেন, কিন্তু এই যে বাংলার যে বিগত দিনের ঘটনা বলি, আমরা বলি শিক্ষক নিয়োগ দুর্নীতি বলো, রেশন দুর্নীতি, সেগুলো কিন্তু পেছনের সারিতে চলে গেছে। প্রধান ইস্যুই হয়ে উঠেছে এই সন্দেশখালিকে নিয়ে প্রধানমন্ত্রী বারবার সরব হচ্ছেন। এমনকি এই ইস্যুটাকে জিয়ে রাখার জন্যই আমরা জানি রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে। তো সুতরাং এই যে বিজেপি বাংলার রাজনীতিতে যেভাবে এবারের লড়াইটা করছে, এবার দেখো যদি তৃণমূলের বিকল্প, তৃণমূলের প্রধান ইস্যু লক্ষ্মীর ভাণ্ডার, তারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচার করছে, কিন্তু বিজেপির হাতে কিন্তু তার বিকল্প নেই। তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বলছে, যেটা রাজ্য সরকার যেখানে 500 টাকা দিতে এবার 1000 টাকা দেয়। শুভেন্দু অধিকারীরা বলছেন 2000 টাকা, কেউ বলছেন 2000, কেউ বলছেন 3000 টাকা দেওয়া হবে। কিন্তু তার বিকল্প যে একটা বলবো চাকরি বলবো, বেকারত্বের সমস্যা, সেরকম কিন্তু ইস্যু কিন্তু বাংলার মানুষের সামনে সেভাবে তুলে ধরতে পারেনি। সেই কারণে কিন্তু বারবার এই ধর্মীয় দিকে কিন্তু ঝুঁকতে হয়েছে। এখন দেখো এবারে যে লোকসভা নির্বাচন 7ম দফায় যে 9টি কেন্দ্রের নির্বাচন রয়েছে, এই 9টি কেন্দ্রে কিন্তু গতবার 2019-এ তৃণমূল কংগ্রেসই জয় পেয়েছিল। এমন একমাত্র যদি বলি দমদমে কিছুটা হাড্ডাহাড়ি লড়াই হয়েছিল। বাকি যে কেন্দ্রগুলো কলকাতা উত্তর বলো, কলকাতা দক্ষিণ, যাদবপুর, বসিরহাট, প্রত্যেকটি কেন্দ্র, ডায়মন্ড হারবার বিপুল মার্জিনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল। সুতরাং এখানে এই যে ব্যাপক ব্যবধান, এই ব্যবধানটা মেটানোর জন্য একটা মেরুকরণের পথে নেমেছে। ফলাফল কী হবে সেটা তো 4 জুন আমরা জানতে পারবো। কিন্তু বলবো যে ওই যে বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ধর্মীয় ভেদাভেদ, এটা কিন্তু বাংলার রাজনীতি অত্যন্ত ভয়ানক আকার নিয়েছে, যার ফলে কিন্তু এই রক্তক্ষয়ী নির্বাচন আমরা দেখতে পাচ্ছি বারবার। একদমই সত্যতা। তবে এই মুহূর্তে আমরা আমাদের হাতে ইতিমধ্যেই এসে পৌঁছেছে সকাল 11টা পর্যন্ত যে ভোটের হার নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, সেদিকে নজর রাখবো। 11টা পর্যন্ত দমদম লোকসভা কেন্দ্র 24.83%, বারাসাত লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে 27.86%, এদিকে বসিরহাট লোকসভা কেন্দ্র 32.57%, সঙ্গে রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্র 30.25%, লোকসভা কেন্দ্র মথুরাপুর ভোট পড়েছে 30.50%, এদিকে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার 31.51%। 11টা পর্যন্ত ভোট পড়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে 26.59%। এদিকে 11টা পর্যন্ত কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে 24.02%। কলকাতা উত্তরে ভোট পড়েছে 24.02%। এদিকে 11টা পর্যন্ত দমদম লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে 24.83%। একেবারেই বারাসাত লোকসভা কেন্দ্র 27.86%। অন্যান্য দিকে বসিরহাট লোকসভা কেন্দ্র, এদিকে ভোট পড়েছে 32.57%। জয়নগর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে 30.25%। তো অন্যদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্রে 30.50% ভোট পড়েছে। অন্যদিকে রয়েছে ডায়মন্ড হারবার হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র 31.51%। যাদবপুর লোকসভা কেন্দ্র ভোট পড়েছে 26.59%। এদিকে কলকাতা দক্ষিণ 24.02% ভোট পড়েছে। সকাল 11টা পর্যন্ত কলকাতা উত্তরে ভোট পড়েছে 24.02%। 11টা পর্যন্ত
আজ একেবারে আমরা সপ্তম দফা লোকসভা নির্বাচনে চলে এসেছি, অর্থাৎ একদম অন্তিম পর্যায়ে। আজ একেবারে হেভি ওয়েট নেতাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। আজকের দিনেই সব কিছু একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে, আর বাকি মাত্র 3 দিনের অপেক্ষা। তারপরেই জানা যাবে যে কোন লোকসভা কেন্দ্রের সিংহাসন কার দখলে গেছে। তবে আজ এই 9টি লোকসভা কেন্দ্র ঘিরে সারাদিন ধরে যা চলছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। একদিকে যেমন আমার সঙ্গে উপস্থিত রয়েছেন তৃণমূল সদস্য গৌরাঙ্গ চৌহান, তো অন্যদিকে ইতিমধ্যেই আমাদের সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন বিজেপি সদস্য নিবেদিতা বসাক। আপনাদের দুজনকেই ট্রাইব টিভিতে অসংখ্য স্বাগত। তার সাথে সাথে রয়েছে আমাদের রাজনৈতিক বিশ্লেষক সত্যজিৎ পাল। আজ এই 3 জনের সঙ্গে টানা 1 ঘন্টার মধ্যে আমরা সারা দিনের সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে যেমনটা আমরা একটু আগেই গৌরাঙ্গ বাবুর কাছ থেকে জেনেছিলাম, নিবেদিতা দি আপনার কাছ থেকেও জানতে চাইবো। আমি একটু আগে গৌরাঙ্গ মহাশয়কে যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে এই যে 7টা দফা, আমরা যে আজ 7ম দফায় এসে পৌঁছেছি, তো সেখানে দেখা যাচ্ছে যে এই যে শান্তিপূর্ণ নির্বাচনের যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা কিন্তু এত আঁটোসাঁটো নিরাপত্তা নিয়ে এগিয়ে যাওয়ার পরেও কিন্তু পূরণ হচ্ছে না। আর তার উপরে আজ তো একেবারেই ব্যতিক্রম পরিস্থিতি দেখা যাচ্ছে, একেবারে সকাল থেকেই বিক্ষিপ্ত পরিস্থিতির সাক্ষী থাকছে গোটা বাংলা। এ বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে তো একটাই মত যে ওনার মানে মাননীয়ার তো পায়ের নিচের মাটি সরে গেছে একদমই। তো যতটা পারা যায় ততটাই উনি একবারে যা খুশি তাই করে যাচ্ছেন। এতদিন তো অনেকটাই শান্তিপূর্ণ হয়েই এসেছেন, কিন্তু এখনও মানে উনি তো আর ওটা সহ্য করতে পারছেন না যে এত শান্তিপূর্ণ ভোট আমরা সরে যাচ্ছি, এটাই ওনার উদ্বেগের কারণ, আর কোনো কিছুই না। তো গৌরাঙ্গ বাবু, সত্যি কি মাননীয়ার পায়ের তলার মাটি সরে গেছে বলে এ ধরনের ঘটনা ঘটছে? দেখুন, আমাদেরকে তো আর আমি যে কথা নিয়ে শুরু করছিলাম বলছিলাম, প্রথম আমি যে কথাটা ছিলাম 2014-তে চায়ওয়ালা, 2019-এ চৌকিদার এবং 2024-এ ভগবান। এবার ভগবান রূপে প্রতিষ্ঠিত হওয়ার পরে বিবেকানন্দও কখনো ক্যামেরা নিয়ে রকে যাননি এবং ছবি তুলে দিয়ে মানুষের কাছে, ওটাও এই কাইন্ড অফ প্রচার। আজকে 87টা বা 90টা লোকসভা কেন্দ্রে যে গোটা দেশ জুড়ে শেষ দফা নির্বাচন চলছে, শেষ দফা নির্বাচনের মূল উদ্দেশ্যই থাকে যে তার 24 বা 48 ঘন্টা আগে সমস্ত প্রচার বন্ধ হয়ে যাবে, 48 ঘন্টা আগে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তিনি চলে গেছেন, রকে গিয়ে বসছেন এবং ছবি তুলে সেটা দেখাচ্ছেন। এই যে একটু আগেই আমাদের বিশ্লেষক মহাশয় যেটা বললেন, ধর্মের নামে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন শুধু মারে আর মরে। এই যে কথা, এই কথাগুলোকে আমাদেরকে মনে রাখতে লাগবে যে আজকে এনডিএ জোট বলুন যে বা INDIA জোট বলুন, যারা যে জায়গা থেকেই কাজ করছে না কেন, আজকে আমাদেরকে দেখতে হবে যেই ক্ষমতায় আসুক না কেন, সবার আগে দেখা যাবে যেহেতু এটা দেশের ভোট, দেশের নিরিখে কতখানি কর্মসংস্থান হয়েছে, দেশের নিরিখে খাদ্য সমস্যা দূরীকরণ হয়েছে কিনা, দেশের নিরিখে দেখতে হবে যে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমেছে কিনা। এইগুলো খাদ্য সমস্যার সমাধান, জিনিসপত্রের দামের নিয়ন্ত্রণ এবং দেশের বেকারত্বটাকে কমানোর চেষ্টা, এগুলো নিরিখে ভোট দেওয়া উচিত। কিন্তু ধর্মের নিরিখে যদি ভোট হয়ে যায় এবং মানুষ যদি ভাগাভাগির মধ্যে দিয়ে থাকে, তাহলে যা চিত্র হবার তাই চিত্র হবে। কিন্তু আমাদের মানুষকে বোঝা উচিত ছিল বা বুঝতে পেরেছে বা বুঝছে। আজকে বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থীরা যদি দিদির কথা অনুযায়ী তাই হতো তাহলে বিজেপি প্রার্থীরাই তাড়া খেত কেন? কারণ তারা 5 বছর মানুষের সাথে থাকে না, মানুষের সুখে দুঃখে আপদে বিপদে কথা হঠাৎ করে ভোট পাখির মতো আসে এবং উড়ে আসে এবং নেওয়ার চেষ্টা করে। আজকে রেখা পাত্র বসিরহাটে তিনি ভোট দিয়ে বলছেন যে তিনি প্রথম ভোট দিতে পারলেন, এবং কালকে কিছু মিডিয়াকে নিয়ে গিয়ে দেখাচ্ছে পুলিশ নাকি সেখানটায় এমনি নর্মাল ড্রেস পরে তাকে দেখার চেষ্টা। রেখা পাত্রর বিষয়ে আসবো, সত্যদা আপনি কিছু বলবেন? বিষয়টা যেটা উনি বললেন যে প্রধানমন্ত্রীর এই যে ধ্যানে বসা, এটা নিয়ে আমি কয়েকটা কথা বলবো। দেখো, প্রধানমন্ত্রীর এটা কিন্তু আমি বলবো তৃণমূল কংগ্রেস বলো, CPM বলো, কংগ্রেস, এক কথায় বিজেপি এবং প্রধানমন্ত্রীর ট্র্যাপ, পাতা ফাঁদে পা দিল আমি বলবো। তার কারণ যদি দেখি আমরা কিছুদিন আগেই এই যে আমাদের দেশের লাক্ষাদ্বীপে সেখানে প্রধানমন্ত্রী যে ফটোশ্যুট, সেই ফটোশ্যুটের ফলে কিন্তু
মালদ্বীপ, তারা কিন্তু এর প্রতিবাদ করেছিল এবং প্রধানমন্ত্রীর নামে এক কথায় বলব যে দুই দেশের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছিল, যার ফলে দেখো ভারতবর্ষে যে পর্যটন ভারতবর্ষের উপরেই মালদ্বীপের পর্যটন এতটা উন্নত, সেখানে কিন্তু ভারতীয় পর্যটকরা মালদ্বীপকে বয়কট করে। তো যার ফলে কিন্তু মালদ্বীপের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে চীনে গিয়ে বলে আসতে হয় যে পর্যটক আমাদের দেশে আসুন। তো এইখানে বললে প্রধানমন্ত্রী ইমেজ যদি এরকম তৈরি করে থাকে যে তাকে দেখে এত মানুষ এখানে, তো বলবো যে তার এই ধ্যানে বসা এটাকে বরঞ্চ প্রচারটা বিরোধীদের তরফ থেকেই করা হয়েছে আমার মনে হয়, নইলে হয়তো এতটা হতো না। যে উনি ধ্যানে বসতেই পারেন, কিন্তু বলবো বিরোধীরা এটাকে নিয়ে কমিশনে যাওয়া এবং এটা নিয়ে বরঞ্চ আরো বেশি প্রচার। ক্যামেরা নিয়ে বসা কেন, ওয়্যারস নিয়ে বসা কেন, প্রচুর চারধারে 4টা 6টা 8টা 10টা অ্যাঙ্গেল থেকে ক্যামেরা নিয়ে গিয়ে বসা, অর্থাৎ সেটার আমরা যে প্রচার বাবু আমরা নাম দিয়েছিলাম যিনি হচ্ছে কোটি কোটি টাকার শ্যুট করে জেট বিমান নিজস্ব কিনে নিয়ে 2 লক্ষ টাকার পেন ব্যবহার করে ওরে বিদেশে ঘুরে বেড়ান, তিনি প্রচার বাবু বলেছিলাম। তো সেই জায়গাটায় আমরা ধ্যান বসুন, ভালো তো, খুবই ভালো কাজ, কিন্তু এই যে ওয়্যারস নিয়ে প্রচুর ক্যামেরা নিয়ে বিভিন্ন দিকে, এটার বিরোধিতা আমরা করেছি। এটা কি আমার প্রশ্ন, গৌরাঙ্গ বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকা চুরি করেন? এটা রাজনৈতিক মহলের প্রশ্ন। কত টাকা, সরি এটাই জানতে চাইছি। হ্যাঁ, কত টাকা কি করেন, কত টাকা চুরি করেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বেতনটাও পর্যন্ত নেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো খালি পায়ে জুতোতে স্যান্ডেলে ঘুরে, বেতনটা পর্যন্ত, তিনি তো 7 বারের সাংসদ, কিন্তু এখন পর্যন্ত 1 টাকা নেননি। যে মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকার চটি করেন? ও সেটাও চটি করেন, বুঝতে পারলাম না। চটি পড়েন মানে ওই যে সামান্য যে 100-150 টাকা দামের একটা স্যান্ডেল থাকে, এখনো টিনের ঘরে, টালির ঘরে তিনি থাকেন, তারা হাইফাই ঘরে থাকেন না, টালির ঘরে থাকেন। একটা হচ্ছে সামান্য শাড়ি পরেন, এটাই আমরা। এবং নির্বাচনী প্রচারেও আমি দেখেছিলাম যে তার জুতোটা ছিঁড়ে গেছিল, তিনি বলছিলেন সেফটি পিন লাগিয়ে দাও, এটা দিয়ে আমি চলে যাব। এই বিষয়টা বেশ নিবেদিতা দি, আপনি কি বলবেন এই বিষয়ে? আমি বলতে চাই যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উনি অ্যাড করছেন যে আমি ছেঁড়া চপ্পল পরি, আমি টালির চালার ঘরে থাকি, আমি এই করি, আমি সেই করি, আমি মুড়ি ভাজা শেখাচ্ছি, আমি ফুচকা ভাজা শেখাচ্ছি, এটা কিন্তু তার অন্তরালে যে কাজগুলো হচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে। আর কি বলবো, সন্দেশখালির ঘটনা প্রমাণ করে দিয়েছে, এত চাকরি চুরি সেটাও দেখিয়ে দিয়েছে, এত খাদ্য কেলেঙ্কারি সেটাও দেখেছে। আর কি উনি চান দেখাতে, আর কি চান প্রমাণ? সব তো শিক্ষামন্ত্রী, সে উনি জেলে আছেন, কোটি কোটি টাকা, তাহলে আর কি থাকতে পারে পশ্চিমবঙ্গে? এখনও যে জোর গলা, এত যে কথা, মানে এটা তো আশ্চর্য জিনিস যে এত কিছু করার পরেও এত কথা কি করে উনি বলতে পারছেন। আমরা হলে তো সঙ্গে সঙ্গে ওখান থেকে রিজাইন দিয়ে চলে আসতাম। একেবারে। গৌরাঙ্গবাবু কিছু বলার আছে? অবশ্যই বলার আছে। আমাদের ইডি সিবিআই সেন্ট্রাল এজেন্সিকে যেভাবে করে শুভেন্দুবাবুও নাকি ইডি সিবিআইকে রেগুলেট করছেন ওয়েস্ট বেঙ্গলে, এটা খুব লজ্জার বিষয়। আমাদের হচ্ছে সংবিধান অনুযায়ী আজকে হাইকোর্টের বিচারপতিরা যে রায় দিচ্ছে, সেই রায় এবং তারা বেরিয়ে এসে কি বলতেছে যে আমার সরাসরি আরএসএস সাথে যুক্ত ছিলাম এবং তাদের কথা মতো আমি ভার্ডিক্ট করেছি, রিটায়ারমেন্টের সময় বলছে। এবং অভিজিৎ বাবু যখন ছেড়ে দিলেন চাকরি এবং বিজেপির প্রার্থী হলেন, তারপরে তিনি কি কথা বললেন, তাহলে বিজেপির দ্বারা প্ররোচিত হয়ে যেখানে ক্ষমতা দখল করতে পারছে না যে সমস্ত রাজ্যগুলোতে, সেই সমস্ত রাজ্যগুলোতে নেতা মন্ত্রীদের জোর করে কালকে অরবিন্দ কেজরিওয়ালকে তিহার জেলে যেতে হবে। এই যে বিষয়গুলো ওগুলো যে মানুষের সামনে আসছে, কিন্তু একটাও প্রমাণিত হলো না। 2.5 বছর ধরে আমাদের শিক্ষামন্ত্রীকে জেলে রাখা হলো যেগুলো কিন্তু প্রমাণ করতে পারছে না। এখনো ইডি সিবিআই প্রমাণ দিতে পারছে না। আমরা চাই প্রমাণ করে যদি কেউ দোষী থাকে তাকে সে সাজা পাক, কিন্তু প্রমাণ করতে পারলাম না। আপনাকে সেই প্রমাণ দেখাচ্ছি, এটা ভাঙড়ের দৃশ্য। একেবারে খোলা রাস্তার মধ্যে এইভাবে বোমাবাজি করা হচ্ছে, একেবারে খোলা রাস্তার মধ্যে। অভিযুক্তকে তৃণমূল। ভাঙড়ের রাস্তায় বোমাবাজি করা হচ্ছে। এটা এখনো স্টেটমেন্ট যেহেতু আসে নাই নির্বাচন কমিশন থেকে, এখনই যেহেতু আসে নাই, লাইভ হয়তো এখনই চলছে এটা নিশ্চয়ই এটা কিন্তু আইএসএফ এর ফেসবুক পেজ থেকে কিন্তু এই ভিডিওটা আইএসএফ তো 7 দিন থেকে, লাস্ট নির্বাচনের 7 দিন থেকে ভাঙড় এলাকাকে কিভাবে করে উত্তপ্ত, অশান্ত এবং মারামারির পরিবেশ তৈরি করে, গতকালেও
হচ্ছে 7 জন না 8 জন ইনজিওর্ড হয়েছে। তাহলে আইএসএফ এবং সিপিএম দুজন মিলেই তো তো ভাঙড়ে তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলেই কি যাদবপুরের যে আইএসএফ প্রার্থী নূর আলম খান এর জন্যই কি তাকে তৃণমূল আজ মারধর করেছে, তার মাথা ফাটিয়ে দিয়েছে, গাড়িতে ভাঙচুর করেছে? দেখুন বিষয়টা আইএসএফ এবং আইএসএফ এর লোকজন কার মধ্যে ঢুকে আছে ভোটের সময়টা কিন্তু বোঝা মুশকিল। এখানে কিন্তু কোনো তৃণমূলের পতাকা নাই, তৃণমূলের স্লোগান নাই বা তৃণমূলের ইসে নাই, সেহেতু এখনই এখান থেকে বলাটা একটা হঠাৎ করে বলে দেওয়া হয়ে যাবে। কিন্তু আমরা বলছি যে ভাঙড়ে কিন্তু আইএসএফ যেহেতু একটু শক্তিশালী, যেহেতু ওদের বিধায়ক রয়েছে, নওশাদ সিদ্দিকী রয়েছে, ওই জায়গাটায় কিন্তু একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা মোটামুটি 15-20 দিন থেকেই চলছে, যার ফলস্বরূপ আমরা কালকে দেখেছিলাম এরকম চিত্র তো মনে হয় যে আরো কিছু দেখা যেতে পারে দিন গড়ালে পরে। কিন্তু আমরা চাই না, কিন্তু আমরা চাই যে ওখানে সেন্ট্রাল ফোর্স ঢুকে, পুলিশ ঢুকে, হলে পরিবেশ শান্ত হোক এবং মানুষ। বেশ, তাহলে আমার পরবর্তী প্রশ্ন আমাদের বিজেপি সদস্য নিবেদিতাদির কাছে। নিবেদিতাদি, এই যে এই ঘটনা যে ঘটেছে আপনি নিজেও দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু কোনো কেন্দ্রীয় বাহিনীর চিহ্ন পর্যন্ত নেই, এ বিষয়ে আপনি কি বলবেন? আজ সারা দিন ধরে যত এ ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় বাহিনীর কোনো আধিকারিককে কোথাও দেখা যায়নি, দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না, এ বিষয়ে কি বলবেন আপনি? কেন্দ্রীয় বাহিনী নিশ্চয়ই ওখানে কোনো বাধাপ্রাপ্ত হয়েছেন বা কোনো কারণে হয়তো আসতে দিচ্ছে না। কেন মনে হচ্ছে আপনার যে কেন্দ্রীয় বাহিনী বাধাপ্রাপ্ত হয়েছে? কেন্দ্রীয় বাহিনীকে বাধাপ্রাপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়েই তো ভোট হয়েছে। ওনারা যদি শান্ত ভদ্র থাকতেন তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় বাহিনীর আমাদের প্রয়োজন ছিল না। আর সবখানে এই ধরনের ঘটনা ওনারা ঘটান, কিছু তো একটা ওখানে ঘটেছে। কেন্দ্রীয় বাহিনী থাকলে এই ধরনের ঘটনাটা তো ঘটবেই না। ওই জন্য কেন্দ্রীয় বাহিনীকে কোনো কারণে কোনো দিক থেকে ওরা আড়াল করার চেষ্টা করে। কেন্দ্রীয় বাহিনী থাকলে এই ধরনের ঘটনা পুলিশ। বেশ, আসবো নিবেদিতাদি, আসবো। তবে এই মুহূর্তে আমরা একেবারে গ্রাউন্ড জিরোতে চলে যাব, দক্ষিণ কলকাতার দিকে, যেখানে 142 নম্বর বুথে দেবশ্রী চৌধুরী সেখানে কার্গিল বলে আখ্যায়িত করেছিলেন। সে বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি তোতন মাখালের সাথে। তোতন, কি জানতে পারছো দেবশ্রী চৌধুরী সেই বুথ কেন্দ্রকে কার্গিল ওয়ার্ড বলে কিন্তু আখ্যায়িত করেছে? দেবশ্রী চৌধুরী প্রচারে এসেছিলেন লাস্ট প্রচারের একদিন আগে, তখনই তাকে হসপিটাল মোড়ের তৃণমূল কর্মী সমর্থকরা বাধা দেয় বলে এমনটাই অভিযোগ হয়। কিন্তু এই মুহূর্তে তেমন কোনো পরিস্থিতি নেই যে অশান্তি হচ্ছে 142 নম্বর ওয়ার্ডে। আমি 142 নম্বর ওয়ার্ড পুরোটাই ঘুরে দেখেছি। বিজেপি কর্মী সমর্থকদের সাথে এখনো কথা বলতে পারিনি, তাদের দেখতেও পাইনি। এবার বুথের মধ্যে বসেছে কিনা সেই বিষয়টা এখনো স্পষ্ট হয়নি, তাদের কোনো এজেন্ডা আছে কিনা। 142 নম্বর ওয়ার্ডে চক রামনগর স্কুলের কাছে 308 নম্বর বুথের কাছে দাঁড়িয়ে আছি, যেখানে প্রায় 1400 ভোটার রয়েছে। আর এদিকে যেমনটা আপনারা জানতে পারছেন, 142 নম্বর বুথকে দেবশ্রী চৌধুরী একেবারে কার্গিল ওয়ার্ড বলে আখ্যায়িত করেছেন। সেই ছবিটা আপনাদেরকে একবার দেখাবো আপনাদেরকে। সেই দক্ষিণ কলকাতার 142 নম্বর বুথে একাধিক বোমা উদ্ধারকে নিয়েই কিন্তু চাঞ্চল্য। আর পাশাপাশি শুধু যে দক্ষিণ কলকাতা তেমনটা কিন্তু নয়, আজ সারাদিন ধরেই কিন্তু একাধিক লোকসভা কেন্দ্র এইভাবেই একাধিক বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে রয়েছে। তো সেই বিষয়ে নিবেদিতাদি, আপনার সাথে যে বিষয়ে আমি কথা বলছিলাম, এই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিত থাকা না থাকা নিয়ে, বলুন, আপনাকে শুনবো। ওনাদের মেইন উদ্দেশ্য হলো ভোট লুট করা। সেই লুট করার জন্য যে কোনো পন্থা, যে কোনো কিছু ওরা করতে পারে, এটাই করে যাচ্ছে। গুণগানবাবু, সত্যি কি তাই? দেখুন, ভোট লুঠের তো বিষয় নেই। দেবশ্রী চৌধুরী একজন হচ্ছে প্রথমে আমাদের জেলা থেকে দাঁড়িয়েছিলেন। তিনি সেই সময় পুলওয়ামা এটা ওটা পোলারাইজেশন ভোট হয়েছিল, সেই ভোটের আবহে তিনি ভোট পেয়ে গেছিলেন, জিতে গেছিলেন। জিতে যাবার পরে এখানকারই বিজেপি যারা রয়েছেন তারাই বলছিলেন যে আমরা হচ্ছে লোকাল প্রার্থী চাই, এখানকার প্রার্থী চাই, এবং তিনি কোনো কাজ করেনি। আমাদের বক্তব্য তো থাকবেই, কিন্তু এখানকার বিজেপিরাই বলেছিল যে বহিরাগত দেবশ্রী চৌধুরীকে আমরা চাই না। এবার তিনি চলে গেছেন মালা রায়ের এগেনস্টে, ওখানটায় দাঁড়াতে, ওখানে গেছেন। ওখানেও তিনি কাউকে চেনেন না,
হঠাৎ করে যদি না চেনেন কোনো মানুষকে এবং কোনো পাড়ায় বা এলাকা, বললাম না 5 বছর ধরে এরা কোনো কাজ করে না, এরা খালি ভোট পাখির মতো আসে এবং বসে পড়ে এবং ভোট চাওয়ার চেষ্টা করে। আরে মোদিকে মুখ সামনে রেখে এবং ধর্মের মেরুকরণ হিন্দু এবং মুসলিম মেরুকরণ সৃষ্টি করে দিয়ে ভোটটা, এছাড়া আর কোনো ইস্যু নাই। তো যখন চেনে না তখন তো কারগিল মনে হবেই। আমি যদি না চিনি ওই এলাকা বা বাড়ি এলাকা, যদি পরিষেবা না দিই বা না চিনি, তখন তো এগুলোই মুখ থেকে বেরোবে। যদি পরিচিত যদি থাকি, কারগিল শব্দটা মূলত যে ধরনের দৃশ্য দেখে আসে সেই ধরনের দৃশ্যই তো আজ সারাদিন ধরে এক একটি লোকসভা কেন্দ্রে চলছে। সেখানে একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী নেই, অন্যদিকে রাজ্য পুলিশও নেই। হ্যাঁ, মিঠিয়া বুরুজকে কিন্তু ফিরাদাকে মিনি পাকিস্তান বলেছে, জানি কিন্তু প্রবল বিতর্ক তৈরি হয়েছিল রাজ্যে। না, এক সময় বলেছিল, আবার আমরা বিজেপি নেতাদেরও দেখতে বলেছিলাম, দিল্লির বুকে দাঁড়িয়ে তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তিনি আবার বন্দুক উঁচু করে বলেছিলেন গলি মারো সালুকো। তাই এইরকম কথা এগুলো রাজনীতিতে এগুলো বিভিন্নভাবে উঠে আসে। এগুলো তো আমরা খণ্ডন করতে পারি না, কিন্তু আমরা সবসময় চাই, কিন্তু ওখানে কি মানুষ ভোট দিতে পারছে? উনি বলছেন এক কথা যে কারগিল হয়েছে বা তার পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু মানুষ কি ভোট দিতে পারছে? এটা আপনার সাংবাদিক বন্ধু যদি রয়েছেন তার কাছে জিজ্ঞেস করা উচিত যে তিনি মানুষকে ভোট দিতে, মানুষ যদি ভোট দিতে পারে তাহলে কোনো রাজনৈতিক নেতা কি বলতে হচ্ছে? মানুষ তো ভোট দিতে পারছেন না, যারা ভোট দিতে যাচ্ছেন তাদেরকেই তো মারধর করা হচ্ছে, আর তীরটা কিন্তু তৃণমূলের দিকেই বারবার থাকছে। আপনাকে দেখাবো আমি সেই দৃশ্য, তবে তার আগে আপনার এই বিষয়ে মন্তব্যটা শুনবো। আমরা সবসময় চাই যে মানুষ এই যে এতগুলো নির্বাচন শেষ হলো আমরাই কিন্তু সব থেকে বেশি হচ্ছে, কেউ মার্ডার হয়েছে আমাদের দলের, কেউ হচ্ছে সব থেকে বেশি আহত হয়েছে। আমরা সবসময় চাই যে শান্তিপূর্ণ নির্বাচন। তৃণমূল কংগ্রেস সবসময় চাচ্ছে যে শান্তিপূর্ণ নির্বাচন হোক, কিন্তু এই শান্তিপূর্ণ নির্বাচনকে বিঘ্নিত করার জন্য প্রথমেই যেটা বলছিলাম যে শুভেন্দু অধিকারীর মতো কিছু নেতারা বা দিলীপ ঘোষের মতো কিছু নেতারা যে উত্তেজিত বক্তব্যগুলো মানুষের সামনে রেখে এসেছে 2 মাস থেকে সেটা থেকে মানুষ কি সেটা থেকে বেরোতে পারছে? মানুষকে তো একটা মেসেজ দেওয়া, রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য তো শুধু ভোট নেওয়া নয়, একটা মেসেজ দেওয়া, যে মেসেজের মাধ্যমে আগামী দিনের পরিস্থিতি কি হতে পারে। তো ওনাদের কথা অনুযায়ী কেউ যদি সেই পরিবেশ সৃষ্টি করে, তার জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস থাকবে না। ওখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনী যেমনটা বলা হচ্ছে যে এই সেন্ট্রাল ফোর্সকে তো রাজ্য পুলিশই পরিচালনা করছে। না, রাজ্য পুলিশের দ্বারা যদি সেন্ট্রাল ফোর্স পরিচালিত হতো তাহলে এতদিন ধরে সেন্ট্রাল ফোর্সের দ্বারাই কিন্তু আমাদের বিগত নির্বাচনে দেখেছি আমাদের কর্মীরা মারা গেছিল কুচবিহারের মতো জায়গায়, এবং হচ্ছে আমরা মুর্শিদাবাদেও দেখেছিলাম, সেকেন্ড নির্বাচনের সময় দেখেছিলাম সেন্ট্রাল ফোর্স দিয়ে গুলি করে দেওয়ার কথাও বলা হয়েছিল বিজেপি প্রার্থীর তরফ থেকে। আমাদের দ্বারা বা আমাদের এটা তো কেন্দ্রীয় বাহিনী দ্বারা, স্বরাষ্ট্র দপ্তর এবং অমিত শাহ দ্বারা পরিচালিত হওয়ার কথা। বিশেষ করে বলবো যে এই ভাঙড়, যেটা নিয়ে বারবার বিতর্ক সামনে আসছে, বোমাবাজি, গত লোকসভা নির্বাচনে আমরা যদি দেখি 2019-এ এই ভাঙড় থেকে প্রায় 1,20,000 ভোটের লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস। 2021-এ দেখো এই ভাঙড় কিন্তু আইএসএফ দখল করেছে। তো স্বাভাবিকভাবে ভাঙড় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের নির্বাচনে। এই ভাঙড় থেকে যদি আইএসএফ যদি যেন আইএসএফ সিপিএম জোট হয়নি যাদবপুরে। সত্যতা আসবো, আর এই মুহূর্তে একটি বড় খবরের দিকে আমরা চোখ রাখবো। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ, বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভের সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একেবারে এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখানো হচ্ছে। ডায়মন্ড হারবার, যেটা কিনা এক প্রকারের হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র, যেখানে একদিকে তৃণমূল প্রার্থী রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো অন্যদিকে বিজেপি প্রার্থী রয়েছেন অভিজিৎ দাস, তাকে ঘিরে এই মুহূর্তে বিক্ষোভ। তবে এই বিক্ষোভ কি কারণে হতে চলেছে সে বিষয়ে আমরা জানবো। তবে যেমনটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে তাকে ঘিরে কিন্তু উত্তাল পরিস্থিতি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় সেখানে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু পৌঁছে গেছেন। আর কিন্তু যেমনটা দেখা যাচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দারা তাকে একেবারে ঘিরে রেখে স্লোগানের পর স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছেন গোটা পরিস্থিতি। এবার কি বিষয়ে তাকে নিয়ে এভাবে বিক্ষোভ সাব্যস্ত করা হচ্ছে সে বিষয়েও আমরা বিস্তারিত জানবো আপনাদেরকে। তবে সেই দৃশ্য আরো একবার আপনাদেরকে দেখাই। অভিজিৎ দাস, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে ঘিরে এই মুহূর্তে বিক্ষোভ সাব্যস্ত করছেন সেখানকার এলাকাবাসীরা।
আজ একেবারে সরগরম হয়ে রয়েছে এক একটি লোকসভা কেন্দ্র। এই মুহূর্তে যেদিকে চোখ রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দিকে, যেখানে একদিকে তৃণমূল প্রার্থী রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো অন্যদিকে বিজেপি প্রার্থী রয়েছেন অভিজিৎ দাস। এই মুহূর্তে অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ সাব্যস্ত করলেন এলাকাবাসীরা। কি বলছেন আমরা শুনব। এই মুহূর্তে 100 দিনের কাজের টাকার দাবিতে হলতায় তারা প্রতিবাদ জানাচ্ছেন। সরাসরি দেখানোর চেষ্টা করছি অভিজিৎ দাস ববিকে দিয়ে ঘিরে পরিস্থিতি আরো উত্তাল। এই মুহূর্তে 100 দিনের কাজের টাকার দাবিতে হলতায় তারা প্রতিবাদ জানাচ্ছেন। সরাসরি দেখানোর চেষ্টা করছি অভিজিৎ দাস ববিকে দিয়ে ঘিরে যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, উত্তপ্ত হয়ে রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। সেখানে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে ঘিরে একেবারে বিক্ষিপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। একদিকে যেমন প্রতিবাদ সাব্যস্ত করেছে, তো অন্যদিকে স্লোগানের পর স্লোগান। এ বিষয়েই আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের বিজেপি সদস্যা নিবেদিতা বসাকের সাথে। নিবেদিতা দি, কি বলবেন মূলত কিসের জন্যে অভিজিৎ দাসকে নিয়ে এইভাবে প্রতিবাদে লিপ্ত হয়েছেন সেখানকার মানুষরা? কি রিজন থাকতে পারে? একটাই, অভিষেককে জেতানোর জন্য। অভিজিতের পিছনে যদি বিভিন্ন কারণে এইটা সেইটা, এই যে 100 দিনের কাজ, অমুক তমুক, এগুলো তো রাজ্য ওনারাই দিচ্ছেন না, সব কিছু কেন্দ্র থেকে নিয়ে আসছে, এখানে বলছে না দিচ্ছে না। তো এই বিভিন্ন কারণে যদি ওনাকে জেতানো যায়, এটাই কারণ, আর কিছু অভিজিৎকে। কারণ বিজেপির সঙ্গে তো কোনো দিক থেকেই ওরা পারবে না, সব দিক থেকে তো ওরা লুটপাট, এটাও এখন লুটপাট। এই জন্য ওনাকে ঘিরে বিভিন্ন টাইপের উল্টো পাল্টা কথা বলে উত্তপ্ত করে জনতাকে ভোটটা যাতে এইদিকে পড়ে, এইটাই। বেশ, আমাদের রাজনৈতিক বিশ্লেষক সত্যদা কি বলবেন? দেখো, ডায়মন্ড হারবার বাংলার এবারে যে 9টা লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে সবথেকে হাই ভোল্টেজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এখানকার প্রার্থীকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, উল্টো দিকে অভিজিৎ দাস ববি। একটা জিনিস চিন্তা করো, এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির কোনো তাবড় নেতা প্রচারে যাননি। প্রধানমন্ত্রী তো দেশে মোটামুটি রাজ্যের বেশিরভাগ লোকসভা কেন্দ্রে প্রচার করেছেন, কিন্তু ডায়মন্ড হারবারে যাননি। অমিত শাহ যাননি, জেপি নাড্ডা থেকে শুরু করে কেউ না। সুকান্ত মজুমদার যাননি। শুভেন্দু অধিকারী একদিন মাত্র গেছিলেন, কিন্তু তার যে রোড শো সেটাও ফেসবুক লাইভ ছিল মাত্র 9 মিনিট। সুতরাং এক কথায় বলা চলে, এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি কেন লাইভ দেখান? এবার প্রশ্ন হতে পারে, বিজেপিতে যদি বলা হয় যে নেতারা থাকলে তাদের জীবনের ঝুঁকি, এটা হয়তো বলতে পারে বিজেপির তরফ থেকে। কিন্তু আরেকটা বলবো, যে রোড শো যেখানে বন্ধ করা হয়েছে সেখানে এক কথায় ফাঁকা রাস্তা, যেটা প্রকাশ হয়ে পড়েছিল, তারপরেই সেই রোড শো বন্ধ করে দেওয়া হয়। সুতরাং এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত মজবুত। এখানে বিজেপি এক কথায় বলা চলে সংগঠনটা অনেকটাই দুর্বল। সুতরাং কোনো নেতা প্রচারে যাননি, বিজেপি সেভাবে এটে উঠতে পারেনি। উল্টো দিকে থাকো, এই যে 100 দিনের কাজের জন্য যেটা নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে অভিজিৎ দাসকে, এইটা নেই। সত্যদা আসবো, তবে তার আগে আমরা আরও একবার সেই দক্ষিণ কলকাতার দিকে নজর রাখবো। এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে একেবারে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি তোতন মাখাল। মূলত দেবশ্রী চৌধুরী যে কার্গিল ওয়ার্ড বলে আখ্যায়িত করেছেন 142 নম্বর বুথকে, সেই দিকেই আমরা নজর রাখবো এবং আমাদের প্রতিনিধির কাছ থেকে সরাসরি জানবো। তোতন, সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে সেখানে? দিশা, তোমাকে জানিয়ে রাখি, দক্ষিণ কলকাতার লোকসভার অন্তর্গত বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে কলকাতা পৌরসভার 142 নম্বর ওয়ার্ড। শেষ প্রচারের আগে দেবশ্রী চৌধুরী এই ওয়ার্ডে প্রচার করতে এসেছিলেন। হসপিটাল মোড়ে তাকে বাধা দেওয়া হয়, তৃণমূল কর্মী সমর্থকরা তাকে বাধা দেয় বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। এখন সেখানেই দাঁড়িয়ে আছি এবং এই ওয়ার্ড কাউন্সিলর রঘুনাথ পাত্র আমার সাথে রয়েছে, সরাসরি তার সাথে কথা বলে নেব।
তারা কি বিজেপির এজেন্টকে বসতে দিয়েছে? তার মুখেই শুনবো। রঘুদা, দেবশ্রী চৌধুরী প্রচার করেছিলেন, তিনি অভিযোগ করেছিলেন যে আপনাদের কর্মী সমর্থকরা হসপিটাল মোড়ে তাকে প্রচারে বাধা দেয় এবং গালাগালি মন্দ করে, কি বলবেন? আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা অনুপ্রাণিত। তৃণমূলের এরকম শিক্ষা নেই যে কোনো বিরোধী পক্ষকে গালাগালি খিস্তি মানে করা। আপনারা কি কোনো এজেন্টকে বসতে দিয়েছেন? আমরা তাদের এজেন্টই নেই। দেবশ্রী চৌধুরীকে তাকে এলাকার মানুষই চেনে, অভিযোগ করলে তো হবে না। তারা যদি না দিতে পারে তার দায়িত্ব আমাদের না। ভোটাররা কি ঠিকঠাক ভোট দিতে পারছে? সিপিএমের এজেন্টরা বসেছে, ভোটাররা সমস্ত লাইনে দাঁড়িয়ে আছে। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করার জন্য লাইন দিয়ে সে ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়ে আছে, এখনও লাইন শেষ করতে পারছে। কিন্তু দেবশ্রী চৌধুরী, যিনি একসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি এই অভিযোগ করেছেন আপনার ওয়ার্ডে আপনার কর্মী সমর্থকরা তাকে বাধা দিয়েছে প্রচারে হসপিটাল মোড়ে। হসপিটাল মোড় যেটা আমাদের এরিয়া নয়, ওটা বিষ্ণুপুরের মধ্যে পড়ে, কিন্তু বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। তারা দেবশ্রী চৌধুরীকে চেনেই না। একজন প্রার্থী আজকে দেখুন না কোথায় আপনি দেবশ্রী চৌধুরীকে দেখছেন। হ্যাঁ, কিন্তু রঘুবাবু, মল্লিকপুরে দেবশ্রী চৌধুরীর নাম লেখা ছিল দেয়ালে, সেই দেয়াল মুছে দেওয়ার অভিযোগ তুলেছেন। বেস্ততন, এই বিষয়ে তোমার সাথে পরবর্তীতে আবারও কথা হবে। এই মুহূর্তের জন্য তোমাকে ধন্যবাদ। তবে যেমন তো জানতে পারা যাচ্ছে যে এই অভিযোগ আর পাল্টা অভিযোগ এই মুহূর্তে, আর আমাদের অতিথিরাও কিন্তু সেই বিষয়ে শুনলেন। তো সেই বিষয়ে আমি সরাসরি চলে যাব নিবেদিতাদির কাছে। নিবেদিতাদি, কি বলবেন? দেবশ্রীদিকে চেনে না চিনলে ওখান থেকে কি করে দাঁড়াতে পারলেন? আর চেনার তো কোনো প্রয়োজনে পদ্মফুলই একমাত্র পরিচয়। এখানে যখন রায়গঞ্জে থেকে যখন ওনাকে দাঁড় করানো হয়েছিল, ওনাকে কেউ চিনত না, শুধু পদ্মফুল আর মোদিজির কার্যকলাপে এক বিশেষ জিতে চলে এসেছেন। এখানে কত কাজ করেছেন উনি, সেটা এখনও কাজটা শেষ হলে তাহলে বুঝতে পারবেন কতগুলো ট্রেন দিয়েছে, কত রাধিকাপুর থেকে কতগুলো, তারপরে অনেকগুলো স্টেশন তৈরি হচ্ছে আমাদের কালিয়াগঞ্জে শুরু হয়েছে, রায়গঞ্জেও কাজ শুরু হয়েছে। তো বাধা তো আপনারাই দিচ্ছেন, আরও সব কিছু হয়ে যেত, বাধা তো আপনারা। দেবশ্রী কীভাবে কাজ করে ঝড়ের বেগে, আমাদের বিজেপি প্রার্থীরা প্রত্যেকে কীভাবে ঝড়ের বেগে কাজ করে সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আর নতুন করে কিছু বলার নেই। আর ওনাকে আপনারা নতুন নতুন বলে আরও সুন্দর করে আপনাদের এটাই গোছাতে চাচ্ছেন, এটাই কারণ, আর কিছু না। তো গৌরাঙ্গ বাবু, কিন্তু দেবশ্রী চৌধুরীর বিরোধিতা তৃণমূল কংগ্রেসের থেকে বেশি বিজেপির তরফ থেকে হয়েছিল, যে ওনাকে প্রার্থী চায়নি, এটা কিন্তু বেশি হয়েছিল বিজেপির তরফ থেকে। সেটা আমাদের ব্যাপার, কিন্তু উনি তো কাজ করে গেছেন রায়গঞ্জে, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইসলামপুর, কতগুলো ট্রেন দিয়েছে। তারপরে কাজগুলো শেষ হলে দেখতে পারবেন যে এত এমএলএ এমপি এসে কেউ এত কাজ করেনি। কারণ আমাদের নরেন্দ্র মোদীর কাজই হলো আলাদা, কাজ না করলে ওনাকে রাখে না। আমাদের নরেন্দ্র মোদীর কাজ হলো পরিষ্কার কাজ। সে এখানে যে দাঁড়াবে তাকে সব পরিষ্কার সুন্দর কাজ করবে, নাহলে সরিয়ে দেওয়া হয়, এটাই জানি আমরা। দেবশ্রী চৌধুরী ওইখানে কোনো প্রচারের সময়গুলোতে আমরা সেরকম করে দেখিনি যে বড় বড় করে জনসভা করতে, প্রচুর লোকজনকে নিয়ে বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেনিং বলুন বা যা বলুন, মানুষের স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যায়নি। প্রচারে হাইলাইট হওয়ার জন্য আজকে মিডিয়াতে হাইলাইট হয়ে কিছু যদি সিম্প্যাথি ভোট পাওয়া যায়, সেই সিম্প্যাথি ভোট করার জন্য এই সমস্ত বক্তব্য তিনি হচ্ছে বিভ্রান্ত হয়ে তিনি বুঝতে পারছেন যে আমার হার নিশ্চিত এখানটায় যে 9টা লোকসভা কেন্দ্র হচ্ছে, 9টা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে এই 4 তারিখের মধ্যে ওদের রেজাল্ট পাবে। দেখবেন যে সবকটা সিটেই তৃণমূল কংগ্রেসই জিতেছে। কারণ মানুষের আস্থা ভরসা মানুষের দৈনন্দিন জীবনের কাজ, প্রতিটা মুহূর্তের পরিষেবা প্রদান, সমস্ত কিছুই হয়েছে। বিপরীত পক্ষে দেখেছে যে কেন্দ্র সরকার কিভাবে করে বাংলাকে পিছিয়ে দেবার জন্য বিভিন্ন ধরনের প্রকল্পগুলোকে বন্ধ করে দেওয়া। যে নরেন্দ্র মোদী এসেছিলেন, বলছে করতে দেব না স্লোগান তিনি তুলে দিয়ে চলে গেছিলেন, কিন্তু তিনি করতে তো দেনই না। করতে দেওয়ার জন্য একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে একটা সরকার চলে, ফলে সবসময় হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের উপর কেন্দ্রের সহযোগিতা নিয়ে। তো কেন্দ্রীয় জিএসটি বাবদ যারা টাকাগুলোকে কেটে নিয়ে চলে যাচ্ছে, সেই জিএসটি বাবদ সেই টাকাগুলো, স্টেটের টাকাগুলোকে যারা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, স্বাস্থ্যের টাকা দেয় না, শিক্ষা খাতে টাকা দেয় না, বিভিন্ন ক্ষেত্রে যারা টাকা দেয় না, তাদের বিরুদ্ধে এই ভোট। সেই ভোটটাকে এক্সিকিউশন মানুষ করছে এবং বিরোধীরা পারছেন না, বিরোধীরা পেরে উঠতে পারছেন না। সেই জন্য প্রচারে হাইলাইট হওয়ার জন্য এই কথাগুলো বাড়িতে বসে, এসি কামরাতে বসে এই কথাগুলোকে আউড়ে যাচ্ছেন। কিন্তু তার বাস্তবটা তো কিছু নেই। বাস্তবে দেখা গেল যে সেখানে কোনো কিছুই নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সব জায়গাটাই ভোট
ভোট দিচ্ছে, না হলে পরে দুপুর 12টার মধ্যে 34-35% ভোট হতো না। ভাবে সব জায়গাতে ভোট দিচ্ছেন না। আমি একটু আগেই তো আপনাদেরকে সেই ছবি দেখালাম, দু চারটে লোকসভা কেন্দ্রের মানুষ কি মানুষ নয়? 2-4টা লোকসভা না, 2-4টা বুথের যদি কোনো একটা ছোট ঘটনা হয়ে থাকে সেটার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী নয়, সেটা বাইরে থেকে এটা সাজিয়ে মানুষকে ভোট দিতে না দেওয়া এবং সেখানে পরাজয় নিশ্চিত জেনে এবং সব মানুষ গেলে পরে ভোট হবে জেনে আজকে দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে হচ্ছে ইভিএম ফেলে দেওয়া। কি করে সাহস পায়? সে সিপিএম এর সময় তারা ইভিএম নিয়ে চলে যেত, ব্যালট বাক্স উঠায় নিয়ে চলে যেত। পঞ্চায়েত নির্বাচনে দেখেছি সিপিএম এর লোকজন ব্যালট বাক্স নিয়ে চলে যাচ্ছে। এবারও বিরুদ্ধেও এই অভিযোগই উঠেছিল। তৃণমূল কখনো ব্যালট বাক্স নিয়ে যায় নাই, তৃণমূল কখনো ব্যালট বাক্স নিয়ে যায় নাই। এরা সকালবেলা ইভিএম এ কেবল মেশিনটা শুরু হচ্ছে এবং এখন হচ্ছে মেশিনটা প্রসেসিং এ যাবে, সব এজেন্টগুলোকে আসতেছে একের পর দু একজন, ওদেরই এজেন্ট দেরি করে আসছে, তার জন্য তো বসে থাকতে পারে না প্রসেস, তো শুরু হয়ে গেছে, ওরা তুলে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিচ্ছে। আপনি ঠিক বলেছেন কথাটা, আমি সমর্থন জানাই। ব্যালট বাক্স নিয়ে চলে যায়নি, ব্যালট বাক্স নিয়ে দৌড় দিয়েছে, আর ব্যালটের যে কাগজপত্র সেগুলো খেয়ে নিয়েছে। বাংলাটা হয়েছিল শুধু নিয়ে যাওয়া নয়, ব্যালট বক্সে জল ফেলে দেওয়া, প্রচুর ঘটনা ঘটেছিল। তো শুধু এইবারে বোমাবাজি, দেখো বোমাবাজি শুধু এবারে নয়, প্রত্যেকটা নির্বাচনে বাংলায় যখনই নির্বাচন আসে তখনই বোমাবাজি এগুলো কিন্তু চলে আসছে। তারপরে কয়েকদিন গতকালকেই দেখা গেছে কামারহাটি বিধানসভা কেন্দ্রে একজন সাদা থান পৌঁছে গেছে। তো বাংলায় কিন্তু এই জিনিসগুলো চলছে। এটা নির্বাচনে কেন যে সিপিএম যখন কালচারটা কারা এনেছিল এটাও আমরা জানতে চাইবো। বামফ্রন্ট যখন ছিল সিস্টেমটা কারা আনতো এটা বলতে হবে। বামপন্থী আমল থেকেই শুরু হয়েছিল সাদা থান, কিন্তু এটা কি বাংলায় কাম্য? আজ শাসক দল আপনার সরকার রয়েছে, আইন শৃঙ্খলার বিষয়টা সবচেয়ে বেশি দায়িত্ব আপনাদের, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক করা। আজকে বিজেপিতে রয়েছে, বামের ভোট তো বিজেপিতে গেছে, বামের ভোটই তো রামে গেছে। আজকে দেখি পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকে, ওরাই তো করতেছে। এটা তো রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশ প্রশাসনের যেমন দরকার, শাসক দলেরও তো কিছু দায়িত্ব রয়েছে। তাদের যদি বারবার দেখা যায় বিরোধী নেতা শুভেন্দু অধিকারী নেতারা স্টেজে ওপেন হুঙ্কার দিচ্ছে, বেশ আমাদের হাতে আর সময় নেই। এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়, আর আপনারাও সকলে শুনলেন। এবার দেখা যাক যে পরবর্তীতে আজকের এই ভোট গ্রহণ পর্ব কি রূপ নেয়। তো থাকছে পরবর্তী প্রতিবেদনের জন্য বাকি আপডেট। ধন্যবাদ।